বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথম দিনেই নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করার কথা থাকলেও সংসদের এই অধিবেশনটির সূচনা হবে স্পিকারের নতুন আসন দিয়ে। দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা তারেক রহমানের প্রারম্ভিক বা স্বাগত বক্তব্যের মাধ্যমে এই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ওই বক্তৃতায় তিনি কোনো সংসদ সদস্যকে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করার আহ্বান জানাবেন এবং সেই সভাপতির সভাপতিত্বে নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর সংসদের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন। শাহজাহান আলী মনোয়ারের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যদের রীতিনীতি ও আচার আচরণ সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি সংসদকে প্রাণবন্ত করতে নানা দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে প্রাণবন্ত সংসদ গড়তে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটা দিক নির্দেশমূলক বক্তব্য রেখেছেন। সংসদে আমরা কেমন আচরণ করব এবং আমরা আমাদের কার্যক্রম কী হবে, সেই সঙ্গে আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সমাধান করা সম্ভব। আমরা সংসদ চিয়াজড়িত মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন। যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেজন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি, এরপরে আবার অধিবেশন বসবে। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। জুলাই সনদ নিয়েও কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খুব সম্ভবত 15 তারিখে আরও একদিন অধিবেশন চলার পরে সংসদ অধিবেশন বিরতি হইতে পারে, তারপরে ঈদের পথে হবে। জাতীয় সংসদ অধিবেশন বসুক, তারপরে জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সব কিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন বসছে আগামীকাল। সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে উঠবে জাতীয় সংসদ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাতীয় সংসদ ভবন থেকে ইউসুফ আলী, মাই টিভি। সরকারি দল বিএনপিদের দেয়া ডেপুটি স্পিকার গ্রহণের প্রস্তাব গ্রহণ করেননি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় এমপিদের বৈঠক শেষে কথা জানান দলের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধী দল হিসেবে সংসদে গঠনমূলক ভূমিকা রাখবে জামাত। এদিকে সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই উল্লেখ করে রাষ্ট্রপ্রধানকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিয়েছে দলটি। এসএম আরিফের রিপোর্ট। বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবনের এলডি হলে বৈঠক করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বৈঠকে নেতৃত্ব দেন বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে এলডি হলে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে জামাত। যেহেতু তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ, তারা যদি সংখ্যাগরিষ্ঠতার বলে কোনো কিছু করতে চান পারবেন, কিন্তু যদি আলাপ আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে সেটা হবে জাতির জন্য উত্তম। আমির বলেন, ডেপুটি স্পিকারের বিষয়ে বৈঠকে বিএনপির প্রস্তাব আপাতত নাকচের সিদ্ধান্ত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হলেই বিষয়টির সমাধান হয়ে যাবে। নন অফিসিয়ালি আমাদের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চাই
জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। এদিকে দলটির নেতারা জানান, এই অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার অধিকার নেই। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। আসন্ন উপনির্বাচনে কোনো ধরনের শঙ্কা নেই, যে কোনো পরিস্থিতির জন্য কমিশন সজাগ আছে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬-০ আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এসব কথা জানান। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, আনসার, র্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে থাকছে না গণভোট। এছাড়া বাড়তি নিরাপত্তায় অতিরিক্ত বডি ক্যামেরা স্থাপন সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথাও জানান ইসি সচিব। আরও ভালো হোক, এটাই আমার মনে হয় যে সবারও প্রত্যাশা। কাজে আমাদের ওই দিক থেকে কোনো কিছু না, সমস্যা এখন পর্যন্ত নাই। তবে ভবিষ্যতে আমরা, এর অর্থই নাই যে আমরা উই আর কমপ্লিসেন্ট, আমরা সজাগ এবং আমরা সজাগ থাকব। ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীকে সচেতনতা ও পরিচ্ছন্নতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞগণ বলেছেন, এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। সুতরাং ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকে সকল প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বুধবার দেশবাসীর উদ্দেশ্যে একটি সতর্ক বার্তায় তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী মশার বংশবিস্তার রোধে ড্রেন, ডোবা, নর্দমা পরিষ্কার রাখতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা, বাড়ি বা বাসার ছাদে পানি জমতে না দেয়া, পানির ট্যাঙ্ক ঢেকে রাখা ও প্রতি সপ্তাহে কমপক্ষে একবার বাসা বাড়ির ভেতর বাহির পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার 14 মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিকদের অংশগ্রহণ কামনা করেন তিনি। আমরা সকলেই জানি, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতন মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা যদি সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। মধ্যপ্রাচ্যের ইস্যুতে গত কয়েকদিন জ্বালানি তেল নিয়ে সারা দেশে যে অস্থিরতা বিরাজ করেছে, সেটি এখন কিছুটা কমতে শুরু করেছে বলে মনে করেন রাজধানীর ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা। তারা জানান, সংকট নিরসনে সরকার ইতোমধ্যেই কার্যকরী উদ্যোগ গ্রহণ করায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বুধবার সংকট কিছুটা কম দেখা দিলেও নগরীর তেল পাম্পগুলো ছিল আগের মতোই গাড়ি চালকদের দীর্ঘ সিরিয়াল। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিকভাবে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর তেল পাম্পে দেখা দেয় জ্বালানি তেলের সংকট। তাই রাজধানীর ফিলিং স্টেশনে গ্রাহকদের লম্বা লাইনের এই চিত্র গাড়ি চালকদের কাছে যেন নিত্যদিনের ঘটনা। আমি গেছে কাল সেরি খেয়ে সিরিয়ালে খাড়াইছি, এরকম 3 ঘন্টার ভিতরে তেল পাইছি, এই ভোগান্তি হচ্ছে আর কি। 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়ানো আছে, আজকে 3 দিন যাবত এই সমস্যা হচ্ছে। আপনাদের কিছু করার তো নাই, পরিস্থিতি শিকার। সরবরাহ ঘাটতির কারণে সকালে বেশ কিছু পাম্প তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে না পারলেও কোনো কোনো পাম্প থাকে সচল। পাম্প কর্মীরা জানান, সরকার নির্ধারিত অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে, তাই বর্তমানে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ। আমাদের সরবরাহ স্বাভাবিক আছে এবং সবাই তেল পাচ্ছে এবং জ্যামটাও অনেক কমে গেছে। আজকেও আমাদের ওয়েটিং টাইম প্রায়, আমি দেখলাম যে জিজ্ঞাসা করলাম 45 থেকে 50 মিনিট, আগে 2-3 ঘন্টা ছিল। তার মানে অনেকটা স্বাভাবিক হয়ে আসতেছে। আমরা যেগুলা যারা রাইড শেয়ার করে তারা 600 টাকার পাচ্ছে, আর যারা প্রাইভেট ব্যক্তিগত তাদের জন্য 240 টাকা, মানে 2 লিটার। আর গ্রাহকদের অভিযোগ, তেল অবৈধভাবে মজুত করার কারণে ফুয়েল স্টেশনে দেখা দিয়েছে কৃত্রিম সংকট। এই যে বলতেছে তেল পর্যাপ্ত পরিমাণ আছে, আমরা 3-4 ঘন্টা ধরে লাইন ধরে এই যে 4-5 লিটার তেল পোড়ায়া তেল নিতেছি, তো এটা তো আমাদেরও লস, দেশেরও লস হচ্ছে। 2 লিটার করে তেল দেয়, 2 লিটার তেল করে আমাদের সময় অনেক লস হয়ে যাচ্ছে, বুঝছেন। কিছু লোক এরকম রিজার্ভ করে রাখতেছে, নিজে পার্সোনালি নিয়ে রাখতেছে, আর কিছুটা
ফুয়েল মালিকের তাদেরও কিছু সিন্ডিকেট ফুয়েল থাকা সত্ত্বেও আমাদের দিতেছে না। ভোগান্তি কমাতে সরকারকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মনে করছেন ফুয়েল স্টেশনে তেলের অপেক্ষায় থাকা ভুক্তভোগীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতদিন 25% কমিয়ে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা 15% নামিয়ে আনা হয়েছে। আজ এক বার্তায় বিপিসি জানায়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে দেশের বিভিন্ন শহরে জ্বালানি তেলের গড় বিক্রয় থেকে 25% হ্রাসের পরিবর্তে বর্তমানে 15% হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে। হ্রাস করা বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 35 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হলো। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচার করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়, প্রভাব এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে অর্থ উত্তোলন, জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে বিভিন্ন দেশে স্থানান্তর এবং বিদেশে পাচার করা হয়েছে। তবে আলোচিত মামলার আসামি তারেক অভিযোগ দায়ের করে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। জুলাই হত্যাযজ্ঞের মামলায় এবং 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের ঘটনায় গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলে সে বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আব্দুস সোবাহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ। আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 30 মার্চ। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল একে এদিন ধার্য করেন। আসামি রাশেদ খান মেনন এবং কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ আসামি পক্ষের বক্তব্য উপস্থাপন করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা এবং আশপাশ এলাকায় 23 জনকে হত্যা সহ এ মামলায় আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তার বিরুদ্ধে থাকা 2টি মামলায় জামিন পেলেন আনিস আলমগীর। সেক্ষেত্রে তার কারামুক্তিতে বাধা নেই বলে তার আইনজীবীর পক্ষ থেকে জানা গেছে। গত 15 জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। 25 জানুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে গত 28 জানুয়ারি এই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গত 5 মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত। দখল এবং দূষণের মারাত্মকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী। প্রাকৃতিকভাবে নদীগুলো জেলাবাসীর জন্য আশীর্বাদ হলেও তা যেন পরিণত হয়েছে অভিশাপে। পরিবেশ অধিদপ্তর এবং বিআইডব্লিউটিসি দায়সারা বক্তব্য দিলেও জেলা প্রশাসন পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানানো হয়েছে। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট জানাচ্ছেন তামান্না সাদিকা। দখল আর শিল্পী বর্জ্যের দূষণে ধ্বংসের দ্বারপ্রান্তে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী। একসময় জেলার কৃষি, মৎস্য ও শিল্পের প্রধান অবলম্বন ছিল এই নদীগুলো। এখন অপরিকল্পিত শিল্পায়ন আর বর্জ্যের চাপে দ্রুত হারাচ্ছে জীববৈচিত্র্য।
গবেষণায় দেখা গেছে শীতলক্ষার পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা মাত্র 2 থেকে 3 মিলিগ্রাম প্রতি লিটারে, যেখানে সুস্থ নদীতে প্রয়োজন কমপক্ষে 5 থেকে 8 মিলিগ্রাম। এই অক্সিজেন ঘাটতির কারণে মাছসহ জলজ প্রাণীর টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। নদীর পানিতে পাওয়া যাচ্ছে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, নিকেল সহ বিভিন্ন ভারী ধাতু। এক গবেষণায় শীতলক্ষায় ক্রোমিয়ামের মাত্রা 0.10 মিলিগ্রাম প্রতি লিটারে, যা আন্তর্জাতিক মানের চেয়েও বেশি। এই দূষণের সরাসরি প্রভাব পড়ছে নদী তীরবর্তী মানুষের জীবনে। সংকটে পড়ছে ঐতিহ্যবাহী জামদানি শিল্প, পাশাপাশি কমে যাচ্ছে মাছের উৎপাদন ও জেলেদের আয়। ময়লা আবর্জনা রয়েছে তা এই নদীতে ব্যাহত করা হয়, আর কারণে আমাদের নদীটা আর কি দিন দিন পলিউট হচ্ছে। নদীর পানি অনেক পরিষ্কার ছিল, স্বচ্ছ ছিল। বর্তমানে এমন অবস্থা হয়েছে নদীর সামনে দাঁড়ানোই যায় না, দাঁড়াতে গেলেই দুর্গন্ধ আসে। নদীর তীরে গড়ে ওঠা অনেক শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার থাকলেও তা নিয়মিত ব্যবহার করা হয় না, ফলে প্রতিদিন বিপুল পরিমাণে অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। মিল ইন্ডাস্ট্রিগুলোর যে বিষাক্ত রাসায়নিক বর্জ্য আছে, এই বর্জ্যে আমাদের আজ নদীর পানিগুলো বিষাক্ত মানে বিষে পরিণত হয়ে গেছে। এতে তো জীববৈচিত্র্য ধ্বংস, দ্বিতীয়ত হলো আমাদের এই জায়গায় যে মৎস্যজীবী আছিল হাজার হাজার, আজকে মৎস্যজীবী বেকার হয়ে পড়ে রয়েছে। বিআইডব্লিউর নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে এবং যদি লাগে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা তাদেরকে কোঅপ করে আমরা কিন্তু এখানে অবৈধ দখল উচ্ছেদ অভিযান আমরা পরবর্তীতে পরিচালনা করব। পরিবেশবিদদের মতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদী ভবিষ্যতে জীববৈচিত্র্যহীন মৃত নদীতে পরিণত হতে পারে। আমরা এগুলো নিয়ে কাজ শুরু করেছি। আমরা আশা করি যে আমরা এটার একটা তালিকা করতে পারবো এবং সেই অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোকে একটা রেগুলেশনের আওতায় আনতে পারবো। নদীর যে জায়গাগুলো দখল হয়েছে সেগুলো আমরা উদ্ধারের একটা প্রচেষ্টা অবশ্যই থাকবে। নদীর দখল এবং দূষণ রোধ করার জন্য সমন্বিতভাবে পরিকল্পনা করতে হবে। শুধুমাত্র পরিবেশ অধিদপ্তর একার পক্ষে এই কাজটি কোনোভাবেই করা সম্ভব না। তামান্না সাদিকা, মাই টিভি। 15 মার্চ শেষ হতে যাচ্ছে এবারের অমর একুশে বইমেলা। তবে অন্যান্য বছরের মতো এবারের বইমেলায় থাকছে না প্রাণ, ছিল না প্রত্যাশা অনুযায়ী পাঠক সমাগম। পবিত্র রমজান মাস এবং ঈদ সমাগম হওয়ায় ক্রেতা পাঠকরা মেলাতে পারেননি ব্যাটে বলে। এতে বেশ চিন্তা এবং লোকসানে পড়েছেন প্রকাশকরা। আরও থাকছে সাদিয়া হক মৌয়ের রিপোর্টে। বইমেলা মানে লেখক, পাঠক এবং প্রকাশকদের এক মেলবন্ধন। কিন্তু দেরিতে মেলা শুরু এবং রোজার মাসে অনুষ্ঠিত হওয়ায় এবারে বইমেলা আশা অনুযায়ী জমে ওঠেনি। ফেব্রুয়ারি মাসের শুরুতে বইমেলা না হওয়ার আক্ষেপ রয়েছে প্রকাশকদের মাঝে। তবে বইমেলার নিয়ম রক্ষা এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই মেলার সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানায় অনেক প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা তো আমাদের করতেই হবে, এই অমর একুশের মেলা, সেই হিসেবে মেলা করছি, কিন্তু বিক্রি সেভাবে হচ্ছে না। বই বান্ধব দেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের বিভাগীয় ও জেলা পর্যায়ে বইমেলা করার যে উদ্যোগ গ্রহণ নেওয়ার কথা হয়েছে তার সাধুবাদ জানিয়েছে লেখক ও প্রকাশকরা। আমাদের যতখানি শারীরিক হাসপাতাল আছে, মনের হাসপাতাল কিন্তু নাই, যেটাকে লাইব্রেরি বলি আমরা। তো এটা এই আপনাদের মাধ্যমে আমি জানাবো সরকারকে যে লাইব্রেরি করবার উদ্যোগও যদি সরকারের পাশাপাশি নেয় তাহলে আরও বেশি বইবান্ধব হয়ে উঠবে। সরকারের পক্ষ থেকে স্টল ফি মওকুফ করার জন্য অনেকটাই উপকৃত হয়েছে বলে জানান প্রকাশনী প্রতিষ্ঠানগুলো। সরকারের পক্ষ থেকে এটা আমাদের উৎসাহিত করার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। আমরা সেটাকে সাদরে গ্রহণ করেছি। প্রকাশকরা যে আশা নিয়ে স্টল দিয়েছিল বা বইমেলায় এসেছিল, যে প্রফিট মার্জিন বা সেলস, তার কোনোটাই লক্ষ্য অর্জিত হবে না। রমজান মাসের ইফতার এবং ঈদের কেনাকাটার জন্য পাঠকদের ভিড় স্বাভাবিকভাবে কম হলেও প্রকৃত বইপ্রেমীরা বই কিনতে আসছেন এবং শেষের দিকেও পাঠকরা বইমেলায় আসবেন বলে প্রত্যাশা প্রকাশকদের। রমজানের যে একটা কড়া চাপ রয়েছে, মানুষ চলে যাচ্ছে সব পোশাকের দিকে, সেই জায়গায় দিক থেকে বইয়ের দিকে একটু টানটা এবার কম। লোক কম, কিন্তু আগে 100 জন ঢুকলে 5 জন 10 জন কিনতো, এখন 10 জন ঢুকলে 9 জনই কিনে। প্রতি বছরই মেলার শেষে দিকে বই বিক্রি হয়, এবারও আমরা ভালোই বিক্রি করতেছি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। পরিবর্তনশীল প্রযুক্তি, সম্প্রচার নীতিমালা ও ডিজিটাল বিপ্লবের লক্ষ্যকে সামনে নিয়ে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিবিসি এক্সপো মেলা 2026। এ উপলক্ষে রাজধানী গুলশানের একটি ক্লাবে এমনটা জানান কোয়াব সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বইমেলা চলবে আগামী 7 মে থেকে 9 মে পর্যন্ত। দেশের সর্ববৃহৎ কেবল ব্রডকাস্টিং
ডিজিটাল কমিউনিকেশন এক্সপো 3 দিন ব্যাপী মেলার মাধ্যমে দেশের ডিজিটাল সম্প্রচারের ভবিষ্যৎ, কেবল এবং স্যাটেলাইট টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম, ব্রডব্যান্ড সংযোগ, ডিজিটাল কন্টেন্ট শিল্পের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন ABM সাইফুল হোসেন। কেবল টিভি খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সকল মহলের সাথে আলোচনা, যোগাযোগ ও সমন্বয় সাধন করা হবে। স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বাংলাদেশের কেবল টিভি এবং ব্রডকাস্টিং খাতে উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা দিক নির্দেশনা প্রদান। এই আন্তর্জাতিক মেলার মূল উদ্দেশ্যগুলো আপনাদের মিডিয়া গুরুত্ব সহকারে এবং মেলায় অংশগ্রহণ করুন সার্বিক সহযোগিতা কামনা করছি।